আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই সিরিজের আগের দুইটি পর্ব অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ আমাদের এসআর অ্যাক্ট 1877-এর 12 ধারার অধীনে 5 পর্বের যে সিরিজ আলোচনা করছি তার প্রথম এবং দ্বিতীয় পর্বের আলোচনা দেখে তারপরে আজকের এই 3 নম্বর পর্বের আলোচনাটি দেখবেন, অন্যথায় আপনারা পুরো আলোচনা বুঝতে পারবেন না। তো চলুন আজকের 3 নম্বর পর্বের আলোচনা বোর্ডিং স্টার্ট করি। আমরা ইতিমধ্যে 12 ধারার সাবসেকশন এ এবং বি অর্থাৎ গ্রাউন্ড এ এবং বি শেষ করেছি। আজকে দেখব 12 সি নাম্বার অপশন। এখানে বলা আছে যখন সম্মতিভুক্ত কাজটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে অর্থাৎ পিকিউনারি কম্পেনসেশন, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। পিকিউনারি compensation would not adequate। এখানে বলছে যখন সম্মতিভুক্ত অর্থাৎ চুক্তিভুক্ত কাজটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। অর্থাৎ বলছে দুজন ব্যক্তি মিলে যে চুক্তিটা করলো একটা কাজ করার, এই কাজটা যদি তারা পালন না করে তাহলে আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি আছেন আপনি, বাট আর্থিক ক্ষতিপূরণ দিলেও যেই ক্ষতিটা হয়েছে ওইটা উসুল হবে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এসআর অ্যাক্টের 12 ধারার অধীনে মামলা করে দিতে পারবেন। কিসের মামলা? চুক্তি প্রবলের মামলা অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স অফ দি কন্ট্রাক্টের মামলা বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করে দিতে পারবেন। তো এই 12 সি পড়ার সময় 12 ধারার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটাও পড়ে ফেলবেন, কারণ ব্যাখ্যা ছাড়া 12 ধারাটা আপনি ক্লিয়ার হবেন না। এখানে বলা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত না। তো এটা কি সব ক্ষেত্রে না? ব্যাখ্যায় বলে দিচ্ছে স্থাবর সম্পত্তি হস্তান্তরের যেই চুক্তি, এই চুক্তি ভঙ্গের কারণে পর্যাপ্ত প্রতিকার বা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সেটা প্রদান করা সম্ভব না। অস্থাবর সম্পত্তি যেটা, এই ধরনের অস্থাবর সম্পত্তি হস্তান্তরের যদি কোনো চুক্তি করেন সেইটা যদি ভঙ্গ করেন ওইটা আবার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রদান করা সম্ভব। তাহলে ব্যাখ্যায় বলে দিচ্ছে স্থাবর সম্পত্তি চুক্তি ভঙ্গের ফলে হওয়া ক্ষতি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পরিশোধ করা সম্ভব নয়, তবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সম্ভব। তাহলে দেখুন একটা ব্যাপার এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দিল। প্রথমে এখানে দেখলাম আমরা যে কোনো ধরনের চুক্তি যদি করেন সেই চুক্তির আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে যদি পর্যাপ্ত প্রতিকার লাভ করা না যায় তাহলে মামলা করে দিতে পারবেন। পরে ব্যাখ্যাতে গিয়ে বলে দেওয়া হচ্ছে যে একমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রেই আপনি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত ক্ষতিপূরণ এখানে শেষ করতে পারবেন না, অর্থাৎ পর্যাপ্ত যে একটা প্রতিকার, এই প্রতিকারটা দেওয়া সম্ভব না, তবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সম্ভব। যেমন একটা মোটরসাইকেল, এটা তো অস্থাবর, এটা মুভ করছে, তাহলে এইটা আপনি ক্ষতিপূরণ দিতেই পারেন। বাট এক খণ্ড জমি যদি হয় তাহলে কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? আজকে যে জমিটার দাম 1 লাখ টাকা, এই জমিটার দাম কালকেই হয়ে যেতে পারে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। তো দেখেন এইটা কিন্তু আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার দেওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে যখন আমরা 12 সি পড়ব তখন সাথে ব্যাখ্যাটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো এটার উদাহরণ যদি লাগে আমি মুখে মুখে বলে দিচ্ছি, মানে একদম সোজা এই বিষয়টা, আমি বোর্ডে লিখছি না। ধরেন আপনি 1 বিঘা সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন বাড়িধারা থেকে, আমি ওইটা ক্রয় করার একটা চুক্তি করলাম। তো কিছুদিন পরে আপনি ওই বাড়িধারার ওই জমিটা বিক্রি করতে চাচ্ছেন না, অর্থাৎ আপনি বলছেন যে ওইখান থেকে জায়গা দিতে পারবেন না, তবে আমার টাকা ফেরত দিবেন এবং ক্ষতিপূরণও দিতে রাজি। তো আমি এই ক্ষেত্রে আপনাকে বাধ্য করতে পারবো। কেন পারবো বাধ্য করতে? কারণ ওই প্রপার্টিটার আজকে মূল্য ধরেন 5 কোটি টাকা,
2 দিন পরে এই প্রপার্টির মূল্যটা 10 কোটি টাকা হতে পারে, অথবা কমেও যেতে পারে। তার মানে আজকে যে জমিটা আমি কিনলাম, এই জমিটা 1 বছর পরে 2 মাস পরে এটা ভ্যালু আরো বাড়ে। তো সেক্ষেত্রে কত বাড়বে, 10 টাকা নাকি 50 টাকা, এটা কি কেউ স্পেসিফিক বলতে পারবে? নির্দিষ্ট করে বা সুনির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নেই। কত বাড়বে বা না বাড়বে এটা বলার সুযোগ নেই। তার মানে আমি ঠিক জানি না আজকে আমার 1 লাখ টাকা কেনা জমি 2 দিন পরে 2 লাখ টাকা হবে, নাকি 3 লাখ টাকা হবে, নাকি 1.5 লাখ টাকা হবে। এটা যেহেতু নিশ্চিত না, তাই আমি ওই প্রপার্টিটাই, অর্থাৎ বাড়ি ধারার যেই সম্পত্তিটা আপনি আমার কাছে বিক্রি করতে চাচ্ছিলেন, ওইটাই আমাকে আপনি দিবেন। এই দেওয়ার জন্য 12 ধারার অধীনে আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো চুক্তি প্রবলের। কেন? আপনি তাহলে এই চুক্তি যেটা আমার সাথে করেছিলেন ওইটাই করতে বাধ্য হবেন। আই হোপ ক্লিয়ার। তো এর মধ্য দিয়ে এসআর অ্যাক্ট 1877-এর 12 ধারার 5 পর্বের সিরিজ আলোচনার 3 নম্বর পর্বের আলোচনা আমরা শেষ করেছি। তো 4 নম্বর এবং 5 নম্বর পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।